আয়নাতে দেখছে একজন শাড়ি পরা মহিলা। বাড়ির চারপাশে কিন্তু খবরদার ঘুটঘুটে অন্ধকার, পুরো ঘুটঘুটে অন্ধকার যাকে বলে। আমরা শুধু উপর থেকে মাঝে মাঝে পোস্ট হচ্ছে, মাঝে মাঝে আমি তো দাদা বাবুদের জন্য কেকটা রেখেছি, আজকে তো ওদেরও অ্যানিভার্সারি। ওই বাড়িতে দাদা, তো আমরা ট্রিপ করি পুরুলিয়া যাব। এনার অস্থি ঘরের ভেতর রেখে দিয়েছিলেন। ওই বাড়িটা থেকে আমার বউ কোনো রকম ভাবে আসবে না। ওনাকে গাড়িতে আমরা উঠিয়ে নিলাম কৌস্তব। এটা আমাদের সেকেন্ড ভুল হলো। তখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমার ওয়াইফকে দেখতে পাচ্ছ না। আজকে মুখোশ গ্রামটা ঘুরে আসবো। আমরা ওই বাড়িটা থেকে না বেরোতে পারছি না কৌস্তব। কেকটা কেমন ছিল, বউ তত্তর করে উপরে উঠে গেল সিঁড়ি দিয়ে। দেখেই ও প্রচন্ড চিৎকার, এটা বন্ধ বাড়ি, একটু দাঁড়িয়ে যাও, কেক কাটবো। কালো বমি করতে শুরু করে দিল। আমার ওয়াইফের ভ্যান্টি ব্যাগ থেকে সেই অস্থি পাওয়া গেছে। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। আজকে যে ঘটনাটি আপনারা শুনতে চলেছেন সেই ঘটনাটা শেষ অবধি শুনুন। এরকম অ্যাডভেঞ্চারাস ঘটনা, এরকম মানে ভয়ের এমন একটা অ্যাম্বিয়েন্স এখানে ক্রিয়েট হয়েছে। আমি জাস্ট ভাবছিলাম ওই মানুষগুলোর জায়গাতে নিজেকে বসিয়ে যে কতটা ভয়াবহতার মধ্যে দিয়ে তারা গেছে। আপনি পুরুলিয়াতে বেড়াতে গেছেন, এমন একটা অফবিট জায়গা যেটা আপনার লোকাল ড্রাইভার অবধি চেনে না। সেখানে গিয়ে আপনারা হারিয়ে গেলেন মাঝরাতে যখন একটু বৃষ্টি পড়ছে। আপনি রাস্তায় একটা লোককে দেখতে পেলেন যে আপনাদেরকে নিজের বাড়িতে আশ্রয় দেয়। তারপর এমন এমন রহস্য সেই বাড়ির আপনাদের সামনে উন্মোচিত হলো, যার কারণে আপনার প্রিয়জন মারা গেলেন। এরকমই ভয়ঙ্কর কিছু আজকে আপনারা শুনতে চলেছেন। যে এন্টিটিস রয়েছে, যে অ্যাম্বিয়েন্স রয়েছে, যে ঘটনা রয়েছে, আমি বলতেই পারি রাতে একা না শোনার মতো ঘটনা এটা। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন। এবং হ্যাঁ, কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, বা আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, স্পিরিচুয়াল হেল্পের প্রয়োজন হয়, তাহলে আমাকে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে, আমাদের কিউরিওফাইটের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 6290675195। এবং আপনারা যদি আমার সাথে কোনো পার্সোনাল কথা বলতে চান, কিছু জানতে চান, তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন ইনস্টাতে। প্রত্যেকটা আইডির লিঙ্ক এবং ফোন নম্বর আপনারা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো অনুপম, কেমন আছো? হ্যাঁ, হাই কৌস্তব, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি গো। বিষয়টা হচ্ছে, তুমি তোমার অ্যানিভার্সারি অর্থাৎ তোমার বিবাহ বার্ষিকীর একটা ঘটনা আজকে শেয়ার করতে চলেছো। বিবাহ বার্ষিকীর রাতে আই থিঙ্ক এই ঘটনাটা ঘটেছিল। একদম একদম। তুমি কোন্নগরে থাকো, রাইট? কোন্নগরে থাকি, একদম। আচ্ছা আচ্ছা। তো আমি একটু বলি, এই ঘটনাটা বেসিক্যালি আমার লাইফের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং এই ঘটনাটা আজও আমাকে তাড়া করে চলেছে। মানে এই ঘটনাটার সূত্রপাত যদি ব্যাক স্টোরি একটু কিছুটা বলি, সেটা হচ্ছে কি, আমাদের মানে লকডাউনটা সবে মানে 2020-21 সময়। তো ফেব্রুয়ারিতে আমার অ্যানিভার্সারি, ঠিক আছে। তো 21 আমাদের প্ল্যানিং হয় যে আমরা শর্টকাট একটা ট্রিপ করবো, যেহেতু তখন বাইরে কোথাও সেরকম যাবার সুযোগ খুব একটা হচ্ছিল না। তো শর্ট একটা ট্রিপ করবো। তো কোথায় যাব? তো আমরা ট্রিপ করি পুরুলিয়া যাব। তো পুরুলিয়ার একটা সাইট আমরা বেছে নিই, যেটা হচ্ছে মুরগুমা। তো মুরগুমাটা আমাদের বেসিক্যালি খুব ভালো লেগেছিল। ইউটিউবে আমরা দেখেছিলাম যে জায়গাটা খুব সুন্দর, চারদিকে লেক, পাহাড়, খুব সুন্দর জায়গা।
তো সেই বুঝে আমরা নিজেদের বাইক, কার, আমি, আমার ওয়াইফ, আমার এক মাসির ছেলে আর একটা মাসির বোন, তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়ি। মোটামুটি সকাল 8:30 নাগাদ আমরা জার্নি স্টার্ট করি। তো সুন্দর করে আমরা সবাই যাই, আনন্দ করতে করতে যাই। তো ওয়েদারটা একটুখানি তখন একটু ওয়েদারটা নিম্নচাপের ওয়েদার ছিল, তো তখন সেটা বাধা উপক্রম করেও আমরা যাই যে ঠিক আছে চলো এটা আমরা কোন মাসের ঘটনা? এটা ফেব্রুয়ারি, কিন্তু ফেব্রুয়ারি হলেও কৌস্তব সেই সময়টা একটু বৃষ্টি হচ্ছিল, মানে ওয়েদারটা একটুখানি নিম্নচাপ ছিল। তো আমরা বললাম ঠিক আছে আমরা তো বাইক কার যাবো, কোনো অসুবিধা কিছু নেই। তো আমরা যাই। তো এই যে যাওয়াটা, এই যে জার্নিটা, এই জার্নিটাকে ঘিরে ঘটনাটা এবং জার্নিটার শেষ পরিণতিটা যে কি হয়, সেটা তুমি শুনলে বুঝতে পারবে যে এটার পরিণতিটা কি বিভৎসভাবে আমাদের লাইফটাকে, মানে আজও আমরা মানে মানে তাড়া করে বেড়াচ্ছে আমাদের জীবনটাকে। কি ঘটেছিল অনুপম, একটু শুরু হ্যাঁ, থেকে শুরু করো। শুরু থেকে শুরু করছি। হ্যাঁ, তো আমরা তো রওনা দিলাম পুরুলিয়া মরুগুমার উদ্দেশ্যে। তো মরুগুমাতে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে আমরা একটা রিসর্ট আমরা নিয়েছিলাম। তো রিসর্টটার নাম আমি বলেই দিচ্ছি, সেটা হচ্ছে পলাশপিতান। পলাশপিতান বলে একটা রিসর্ট, যেটা হচ্ছে পলাশপিতানের উল্টো দিকে একটা বন পলাশি বলে আছে। তো আমাদের পলাশপিতানটা ভালো লেগেছিল। তো সেখানে আমরা সবকিছু ব্যবস্থা করে আগে থেকে বাই ফোন কল করে রেখেছিলাম, তো অ্যাডভান্স করে তারপর গিয়েছিলাম। তো সবাই মিলে গিয়ে ওইখানে উঠে আমাদের যে 3rd ফেব্রুয়ারি যেদিনটার কথা বলছি, সেদিনটা সকালবেলায় আমরা খুব এনজয় করে আমাদের খুব ভাল লাগে, যেহেতু আমাদের একটা অ্যানিভার্সারির ব্যাপার, আমরা জানি সেলিব্রেশন করব সন্ধ্যেবেলাতে। তো সেদিনটা আমরা সকালবেলাটা খুব একটা বেশি কোথাও বেরোইনি, যেহেতু খুব টায়ার্ড ছিলাম সেই জন্য। তো আমাদের প্ল্যানিংটা হয় যে আমরা বিকেল করে একটুখানি চারপাশটা ঘুরে আসবো। তো কোথায় যাব? তো আমরা ঠিক করি যে আজকে মুখোশ গ্রামটা ঘুরে আসবো। তো ঠিক আছে, খুব ভালো কথা। ড্রাইভারকে বলা হলো যে চলো লাঞ্চ ফাঞ্চ করে নাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা মুখোশ গ্রামে আজকে যাব। তো ঠিক মোটামুটি 3টে 3:30 নাগাদ আমরা রওনা দিয়ে আপার ড্যাম লোয়ার ড্যাম দেখে তারপর ওদিকে একটু মুখোশ গ্রামের দিকে গেলাম। তো মুখোশ গ্রামের ওই দিকটা পুরোটা ঘোরা হলো, সবকিছু জিনিসপত্র কিছু টুকটাক কেনাকাটি হলো। তো করতে করতে তারপর আমাদের যেটা হয় যে এনজয় করছি, ট্রিপটাকে ভালো লাগছে, আজকে অ্যানিভার্সারি। তো এবার প্ল্যানিং করছি যে হ্যাঁ সন্ধ্যেবেলা আমরা যাব, তো কেক কাটিং হবে সন্ধ্যেবেলাতে, হোটেলে বলা আছে সবকিছু। তো নিজেদের মধ্যে আলোচনা করছি। তো করতে করতে ড্রাইভার হঠাৎ করে বলে যে দাদা চলো না আজকে এই রুটটা দিয়ে তো এলাম, একটু আজকে এই রুটটা দিয়ে যাই, বা আমাদের একটা অন্য রুট দিয়ে যাই। তো আমি বললাম যে ঠিক আছে, তোমার যদি চেনাশোনা হয় বা তুমি যদি জানো তাহলে চলো। তো বললো ঠিক আছে চলো, আমি নিয়ে যাচ্ছি। তো এই যে বললো চলো নিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের জীবনের একটা বড় টার্নিং পয়েন্ট হয়ে গেল এখান থেকে। মানে আমরা কখনো ভাবতে পারিনি যে এই অ্যানিভার্সারি যেটা আমরা প্ল্যানিং করার উদ্দেশ্যে গেছি বা যে আনন্দটা করব, সেটা বেসিক্যালি আর সম্ভব হবে না। তো সেটা আমি আস্তে আস্তে বলছি কি হতে চলেছে। তো ড্রাইভার বলল এবার আমরা আসছি, ব্যাক করছি। তো ব্যাক করতে করতে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তো সেই রাস্তায় আমরা কিন্তু নিজে বুঝতে পারছি না যে কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। বেসিক্যালি মানে ড্রাইভার কিন্তু নিজেও ম্যাপ খুঁজে পাচ্ছে না, মানে গুগল ম্যাপেও যেভাবেই হোক না কেন কোনো রকম ভাবে সেই জায়গাটা আমরা ঢুকতে পারছি না। আর মুরুগুমা যে জায়গাটা, তুমি যদি গুগলেও সার্চ করো দেখবে মুরুগুমা খুব মানে খুব যে এখন শহরাঞ্চল তা কিন্তু নয়, খুব ইন্টেরিয়ার একটা জায়গা, লোকেশন পুরুলিয়ার। এবং চারদিকটা পুরো পাহাড়ে ঘেরা, চারদিক অঞ্চলটা ঘেরা, এবং বড় বড় গাছ চারদিকে, লেক। তো এটা যতটা সকালবেলায় ভিউটা যতটা সুন্দর, যতটা ভালো, বিকেলের পর থেকে 4টে-5টার পর থেকে যখনই একটু অন্ধকার নেমে আসছে না, তখন কিন্তু এর যে ডার্কনেসটা, এটা মারাত্মক। মানে মানে মানুষ মানে যদি না জানে কোনো রুট প্রপারলি, তাহলে কিন্তু একদম হারিয়ে যাবে। ঘুটঘুটে অন্ধকার, পুরো ঘুটঘুটে অন্ধকার যাকে বলে। আমরা শুধু উপর থেকে শুধু আকাশের কালো ছায়াটা দেখতে পাচ্ছি। এত বড় বড় পাহাড় চারদিকে ঘেরা, এবং ওখানে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে সাঁওতালি ভাষা। খুব কম লোক ওখানে ভেতরটায় বাংলা ভালো বলতে পারে বা বোঝে, এবং সেই কমিউনিকেশন প্রবলেমটাও আমাদের তখন হচ্ছে। তো সেটা আমি গল্প এতে আসছি, কি প্রবলেমটা আমরা ফেস করি। মানে তোমরা দুপুর ওই মুখোশ গ্রামের ওখানে গেছিলে, ফিরতে সন্ধ্যা হয়ে গেছে, তাই তো? তো হ্যাঁ, আমরা ভেবেছিলাম যে না আমরা হয়তো তাড়াতাড়ি ফিরে আসবো, ফিরে এসে সেলিব্রেশন করবো। বাট ওই অন্য রাস্তা দিয়ে যাওয়ার কারণে সন্ধ্যা হয়ে গেছে। এবং শুধু সন্ধে হয়নি,
আমরা গাড়িতে তখনও ঘুরছি, বড়িতে তখন বাজে প্রায় 10টা রাত। মানে এরকমটা সিচুয়েশনটা তো বুঝতে হওয়ার পারছো? কথা নয়, কারণ তুমি হ্যাঁ। যেখানে ছিলে সেখান থেকে মুখোশগ্রামের দূরত্ব গাড়িতে কতক্ষণ? আমার ওখান থেকে গাড়িতে ডিস্টেন্স লেগেছিল মিনিট 1-1.5 ঘন্টার মতো। কিন্তু ফেরার সময় কতক্ষণ লেগে কিন্তু গেল? ফেরার সময় যেহেতু আমরা রুটটা পুরো চেঞ্জ করেছি এবং ড্রাইভার নিজের রুট পুরো হারিয়ে ফেলেছে, কেননা ড্রাইভারের তেল ভরা দরকার ছিল, তো বলেছিল দাদা আমাকে একটু তেলও গাড়িতে ভরতে হবে। তো ড্রাইভার পুরোপুরি রুটটা চেঞ্জ করে এবং চেঞ্জ করে যখন মুরুগুমার দিয়ে ঢুকবে, মানে ওই যে রাস্তাটা মেন এন্ট্রান্স দিয়ে যখন ঢুকবে পুরুলিয়াতে মুরুগুমার ভেতরে, ওই রাস্তাটা পুরোটা ড্রাইভার মিস করে যায়, যার ফলে আমরা একটা অন্য রুটে ঢুকে যাই, মানে অন্য একটা পাহাড়ের কোলে ঢুকে যাই। এবার আচ্ছা। হ্যাঁ, পুরো রুটটা চেঞ্জ হয়ে যায়, মানে আমরা যদি পূর্ব দিকে থাকি ওটা চলে যায় পশ্চিম দিকে। আর ড্রাইভার কি লোকাল ছিল? ড্রাইভার একদমই লোকাল ছিল না, ড্রাইভারকে আমরা নিয়ে গিয়েছিলাম এখান থেকে। ও হরি, আচ্ছা, তারপর? হ্যাঁ, পুরোটা চেঞ্জ হয়ে গেছে। এবার তখন বাজে 10টা, রাত্রির 10টা বেজে গেছে, ঘড়িতে দেখতে পাচ্ছি তখনও কিন্তু আমরা ঘুরছি পাহাড়ের কোলে, এবং তুমি চিন্তা করতে পারবে না, জনপ্রাণী শূন্য, একটা দিকে কোনো লোক নেই, খালি গাছ। আর রাস্তাটাও যেটা যাচ্ছি না, পুরো ঘুটঘুটে অন্ধকার, মানে আমরা যে কিভাবে ওখান দিয়ে যাচ্ছি, যে আমরা ফিরতে পারবো কিনা, কোথায় থাকবো, কোনো ঠিক ঠিক নেই আমাদের। তো এমন সময়তে যাচ্ছি যাচ্ছি, তো আমার ওয়াইফ, আমার ভাইরা, আমার বোনরা সবাই তো খুব চিন্তা করছে, কান্নাকাটি করছে যে কি হবে এরকম ভাবে। এদিকে হোটেলে আমাদের বলা আছে যে আমরা 7টার মধ্যে ঢুকবো, আমাদের একটা প্রিপারেশন করা ছিল। ইভেন তুমি চিন্তা করবে না, ওই সিচুয়েশনে এমনই অবস্থা, কারুর ফোনে ব্যাটারি নেই, যে কেউ ফোন করবে হোটেলে জানাবে কিংবা বাড়ির লোককে জানাবে, কারুর ফোনে ব্যাটারি নেই, ঠিক আছে। তেল তো ভরা হলোই না, তেলও একদম কমের দিকে। ড্রাইভারও আশঙ্কায় পড়ে গেছে যে এবার কি করব, পাহাড়ের কোলে উঠে গেছি, একদম উপর দিকে উঠে গেছি, ওখান থেকে নিচে নামবো না কোথায় যাব, কোনো ঠিক নেই। আর একটা মানুষ দেখতে পাচ্ছি না যাকে আমরা একটু হেল্পের জন্য জিজ্ঞেস করব যে দাদা মানে রুটটা কোথায়, এইটুকু। গুগল ম্যাপও কাজ করছে না, এমন অবস্থা, ঠিক আছে, এই সিচুয়েশন। তো এরকম ঘুরতে 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 11:30 বাজে প্রায় তখন, একবার আমরা হাল ছেড়ে দিয়েছি। তখন পাহাড়ে গুগল ম্যাপটা হ্যাঁ। খুব প্রপারলি কাজও করে না। আমার নিজেও আমি একবার পাহাড়ে হারিয়ে গেছিলাম, করে না, মানে right, হ্যাঁ। যেহেতু গোল গোল করে আপ ডাউন থাকে, তো তো তোমার একদম Right. স্ট্রেট ডিস্টেন্সটা দেখায়, তো হ্যাঁ। তুমি কনফিউজ হয়ে যাবে যে কোন দিকে তোমাকে অ্যাকচুয়ালি যেতে হবে। যেতে হবে একদম কারণ ঠিক। পাহাড়ের একদিকে যদি তোমার পয়েন্টটা থাকে আর হুম, তুমি রয়েছো আরেকটা দিকে, ও স্ট্রেট হুম, দেখাবে, হুম, বাট হুম। ওখানের জন্য যে ঘুরে ঘুরে নিচে নেবে আবার উপরে উঠতে হবে সেই জিনিসটা দেখায় না। সেটা দেখায় না। Right. এবার এইটাই বুঝতে কি আমাদের প্রবলেমটা হয়েছে। হুম। তো যাই হোক, তখন ঘড়িতে বাজে 11:15, তো 11:15 বেজে গেছে। এবার স্বাভাবিক প্রচন্ড চিন্তা করছি, মানে আমারও অবস্থা তো ভেতরে যা হয় আর কি, প্যালপিটেশন শুরু হয়ে গেছে। ড্রাইভারকে তখন তো রীতিমতো রাগও করছি, বলছি ও যে তোমার কি দরকার ছিল ওই দিক থেকে আনার, তুমি যখন জানো না, তো তোমার তো উচিতই ছিল না, না তুমি জেনে বুঝে, এটা যাই হোক হয়ে গেছে, এখন কি করে বেরোবো এখান থেকে, আমাদের হোটেল পর্যন্ত তো কিভাবে হোক পৌঁছাতে তো হবে, সমস্ত লাগেজ ওখানে, হ্যাঁ খাবার দাবার যেটুকু ছিল সবটুকু শেষ হয়ে গেছে, শুধু একটা জলের বোতলে একটু জল পড়ে আছে, এরম অবস্থা। তো যাই হোক, দিনটা তো অ্যানিভার্সারির, মানে বুঝতেই পারছি আমাদের যে কি হবে, তখনই একটা মানে মনটা খারাপ হতে শুরু করেছে। এমন অবস্থায় ঠিক 11:15 থেকে 11টা বাজে, হঠাৎ করে দেখছি মানে সেই জায়গাতে, মানে থাকার কথা নয়, হঠাৎ করে দেখছি একজন খুব বয়স্ক একজন মানুষ, মানে মোটামুটি 60-65 মতন হবে এজটা। তো উনি এগিয়ে আসছেন, একটা সাদা জামা, একটা পরনে এরকম সাদা লুঙ্গি টাইপের পরে, চশমা পরে এরকম এগিয়ে আসছেন। তখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো এসে এরকম ভাবে যাচ্ছে রাস্তা দিয়ে, তো আমরা না কাউকে না পেয়ে ওনাকেই জিজ্ঞেস করেছি যে দাদা দাদা একটু দাঁড়ান তো। তো আমাদের ডাকছে না, উনি আমাদের মুখের দিকে ভালো করে দেখলেন, আপাদমস্তক দেখে বললেন কোথায় যাচ্ছেন। তো আমরা তখন বললাম যে এরকম দাদা আমরা এরকম বিপদে পড়েছি, এরকম হারিয়ে গেছি এরকম পাহাড়ের কোলে, আমরা এখানে এসছি, তো আমাদের একটু সঠিক রুটটা যদি বলে দেন প্লিজ, কারণ আমাদের এখান থেকে বেরোতে হবে, আমাদের কোনো উপায় নেই, আমাদের আজকে একটা ভালো দিন, তো আমরা হোটেলে সমস্ত কিছু ফেলে এসেছি, হোটেলেও বলা আছে, তো একটু কিছু যদি হেল্প করে দেন। তখন উনি আমাকে বললেন আমার বাড়ি খুব সামনে, আমার মানে এইভাবে বলছেন, আমার বাড়ি খুব সামনে, তুমি আমাদের সঙ্গে এসো, আমার সঙ্গে এসো, আজকে রাতটুকু আমার কাছে কাটাও, কালকে তোমরা চলে যাবে।
তো এইভাবে তিনি বললেন। তো আমি ভাবলাম যে, তখন আমি ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে দেখো উনি বলছেন, আর সত্যি কথা বলতে কি আমাদের কোনো আশ্রয় দেবার মতন রাত্রিবেলা এখানে কেউ নেই। এই জায়গাতে যদি কেউ রাত্রিবেলায়, একটা পশু পাখির ভয় আছে এমনিতেই, ওখানে হাতি বেরোয়, এ বেরোয়, নানা রকম জন্তু জানোয়ার বেরোয় রাত্রিবেলাটা, যেহেতু ঘন জঙ্গল। হুম। তো একটা অন্য কিছুরও ভয় আছে, যেহেতু ভাবছি যে হ্যাঁ একটা অন্ধকারের মধ্যে একা সবাই মিলে আছি, কি হবে না হবে, একটা প্যালপিটেশন স্বাভাবিক একটা হয়, মেয়ে যখন মানুষ আছে লোকটা একটা। যখন লোকটাকে দেখলে তখন কি তোমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল না চলছিল? গাড়ি চলছে, কিন্তু গাড়ি কিন্তু খুব স্লোলি চলছে, যেহেতু তখন আমরা খোঁজার চেষ্টা করছি যে প্রপার রুট কোনটা, সেই জন্য। আচ্ছা। এবং সামনে না খাড়াখন্দ আছে, পাহাড়ের কোল তো, ডান দিক বাঁ দিক করে যেতে হচ্ছে। এবার একটু এদিক ওদিক হলেই কিন্তু রিস্ক, মানে একদম নিয়ার টু ডেথ যাকে বলে, এই আর অবস্থা। সেই সময় তুমি লোকটাকে দেখতে পেয়েছো? হ্যাঁ, এবার যেতে যেতে হঠাৎ করে দেখছি লোকটা না এরকম কুঁজো হয়ে খুব ক্ষীণ গতিতে হাঁটছে আস্তে আস্তে। তো তখন তাকে এরকম ভাবে আমরা ডাকলাম, হর্ন মেরে দাঁড়ানো হলো, দাঁড়িয়ে তখন ডাকা হলো, ডেকে বলা হলো। তখন তিনি আমাদের এই প্রবাদটা দিলেন, এই বললেন যে এরকম ভাবে আপনার চলুন, আমার বাড়ির সামনেই আমার প্রান্ত নিবাস আছে, আমার বাড়ি আছে নিজের। বলে আমি তখন বললাম যে ঠিক আছে, আপনি তাহলে আমাদের সঙ্গে চলে আসুন, আমাদের সঙ্গে চলুন। ওনাকে গাড়িতে আমরা উঠিয়ে নিলাম কৌস্তব। এটা আমাদের সেকেন্ড ভুল হলো, গাড়িতে আমরা উঠিয়ে নিলাম ওনাকে। তো যেহেতু আমরা কিন্তু জানি না, এবং আমরা আশ্রয়, সত্যি কথা বলতে কি একটা আশ্রয়ের জন্য তখন খুঁজছিলাম, রাত্রিবেলায় কি করব না করব, হ্যাঁ কোথায় থাকবো না থাকবো। যে আমি জানি হ্যাঁ যদি রাত্রিবেলাটা ওই বাড়িতে থাকি, সকালবেলায় আমরা বেরিয়ে যাব কোনো রকম ভাবে একটা কাউকে জিজ্ঞেস করে, রাত্রিবেলাটা তো মেন চিন্তা। তো উনি গাড়িতে উঠলেন, গাড়িতে উঠে বসলেন। তো আমাদের জিজ্ঞেস করলেন কিছু খেয়েছেন আপনারা? আমি বললাম যে হ্যাঁ আমরা খেয়েছি, আমাদের একটু বাড়িতে নিয়ে চলুন, এরকম অবস্থা। তখন জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, কোথা থেকে আসছেন, কি ব্যাপার। হ্যাঁ আমরা তখন বললাম আমরা এরকম ঘুরতে এসেছি, এরকম পথটা হারিয়ে ফেলেছি, এরকম ব্যাপার। তো বললেন চলুন চলুন, বলে উনি আমাদের নিয়ে গেলেন বাড়িতে। তো বাড়িতে যখন নিয়ে গেলেন, বাড়িটা বলি মানে বাড়িটা হচ্ছে একদম ওখান থেকে, আমরা যেখানে হারিয়ে গেছি জায়গাটা থেকে ওই 10 মিনিটের মতন রাস্তা। বাড়িটা একদম পাহাড়ের কোলেই বাড়ি, একদম মানে সেই পুরনো দিনের বাড়িগুলোর মতন, ঠিক আছে। দোতলা বাড়ি, ঠিক দোতলা বাড়ি। বাড়িটার নিচে দুখানা ফ্লোর আছে, আর ওপরেও দুখানা ফ্লোর আছে। মাঝখানটা ডাইনিং, আর বাঁদিক দিয়ে বাড়িটা সোজা যদি উঠে দরজা ভেদ করে যখন উঠবো, তখন বাঁদিক দিয়ে একটা সিঁড়ি চলে গেছে, সেটা দিয়ে তুমি সেকেন্ড ফ্লোরে চলে যাবে। আর নিচে দুটো ঘর, ডান দিকটায় একটা বাথরুম, একটা মানে ওয়াশরুম, আর একটা হচ্ছে তোমার রান্নাঘর। ঠিক আছে, এই হচ্ছে বাড়ির ডেসক্রিপশন। আচ্ছা। তো উনি আমাদের নামিয়ে দিয়ে বললেন আপনারা যান, বলে উনি না বললেন যে আমার একটু কাজ আছে, আমি একটু বেরিয়ে যাব, বলে উনি বেরিয়ে গেলেন। তো আমরা বললাম ঠিক আছে, হয়তো ওনার বাড়িতে উনি ছেড়ে দিয়েছেন, হয়তো বাড়িতে লোকজন আছে। তো বাড়ির কাছে গেলাম, গিয়ে এরকম দাঁড়ালাম, গিয়ে দেখছি একজন বয়স্ক ভদ্রলোক এরকম দরজাটা খুললেন, আস্তে করে দরজাটা খুললেন। তখন আমি বললাম যে এরকম একজন বয়স্ক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল আমাদের রাস্তাতে, উনি আমাদের বললেন এটা ওনার বাড়ি, এরকম উনি থাকেন এখানে। তো আমাদের না ওই কেয়ারটেকার, ওনার কেয়ারটেকারটার নাম আমি, যাই হোক আমি অন্য নাম বলছি, কানাইদা বলছি। তো কানাইদা আমাদের ওপর থেকে নিচে পর্যন্ত থেকে বললেন কে ভদ্রলোক এত রাত্রিবেলা এখানে, কার কথা বলছেন? তো আমি বললাম এনার নাম বললাম, যে এই দিলীপ দা এরকম বললেন যে এটা ওনার বাড়ি, আমাদের এরকম আশ্রয় খুঁজছি বলে রাত্রিবেলায় হারিয়ে গেছি, তো আজকে রাত্রিটুকুনি থাকতে বলেছেন। বললো ঠিক আছে চলে আসুন, বলে উনি কিছু কেয়ার না করে না আমাদের ঢুকিয়ে দিলেন, কোন রকম কথা না এ করে। তো ভেতরে ঢুকছি যেই, তো বাড়িটা তো প্রথমে ঢুকলাম, ঢুকে আমার বাড়িটা এমনি সত্যি কথা বলতে কি প্রথম থেকেই না একটুখানি ডাউট লাগছিল। ডাউট কেন লাগছিল, বাড়িটার ভেতরে একটা বিচ্ছিরি টাইপের গন্ধ, মানে অনেকদিন ধরে বাড়ি বন্ধ থাকলে যেরকম একটা গন্ধ থাকে, মানে একটা গন্ধ পাওয়া যায় না, স্মেল পাওয়া যায় না, সেরকম টাইপের একটা গন্ধ, ঠিক আছে বাড়িটার মধ্যে। তো গেলাম, বসলাম, বসে উনি বললেন যে কিছু জল টল খাবেন, একটুখানি খাবার দাবার কিছু টুকটাক খাওয়া হলো। তো খাওয়ার পরে আমরা বললাম যে আমরা এরকম এখান থেকে এসছি, এরকম ব্যাপার। আর উনি বারবার কানাইটা আমাদের ইনসিস্ট করছেন, দেখুন এখানে আছেন থাকুন, ওপরে বাড়ির চারপাশে কিন্তু খবরদার ঘুরবেন না,
যা দরকার হবে আমাকে বলবেন। আমি বলছি ঠিক আছে কানাইদা, কোনো অসুবিধা নেই, আমরা তো শুধু রাত্রিটুকু থাকবো, সকালবেলাতে আমরা বেরিয়ে যাব। বললো ঠিক আছে, আপনারা আপনারা নিচের ঘরটা আমাদের একটা ঘর দিয়ে দিল, পাশের ঘরটাতে ড্রাইভারকে বললো তুমি ওই ঘরটাতে থাক। ড্রাইভার আমাদের পাশের ঘরটা থাকলো, আর আমাদের ওই নিচের ঘরটাতে আমি, আমার ওয়াইফ, আমার ওই বোন আর ওই ভাই, ও বোন আর ভাইকে বললাম তোরা নিচে বিছনা করে শুয়ে পড়, আমি আর ওয়াইফ উপরে শুয়ে পড়লাম। ঠিক আছে, হুম। এবার সব ঠিক ছিল, এবার শুয়েছি, সবকিছু হলো। এইবার মোটামুটি ঘড়িতে তখন 1:30-2 বাজে। আমাদের কিন্তু ভালো করে বলছে অ্যানিভার্সারি কিন্তু প্ল্যান অ্যাকচুয়ালি পালন করা হলো না। এইবার ঘড়িতে মোটামুটি 1:30-2 বাজে, 1:30 থেকে 1:45 মতন বাজে। হুম। তো আমার ওয়াইফ হঠাৎ করে বললো, আমি আমি ওয়াশরুম যাবো। আমি বললাম ঠিক আছে, এই তো ডান দিকটা করে ওয়াশরুম আছে, তুমি যাও না, চলে যাও, অসুবিধা কি আছে। তো ওয়াইফ তখন উঠে এরকম ভাবে ওয়াশরুমের দিকে গেছে। আমি তখন মোটামুটি টলটা লেগে গেছে, একটু ঘুম ঘুম এসে গেছে। তো আমাকে পরে ওয়াইফ বলছে যে বাথরুমে ও গেছে, গিয়ে ও টয়লেট ইউজ করেছে, করার পর যখন ও ফিরছে তখন দেখছে যে আয়নাতে, মানে ওখানে একটা ঝাপসা আয়না ছিল, আয়নাতে দেখছে একজন শাড়ি পরা মহিলা, যার নাকি সারা শরীর খন্ন বিখন্ন, মানে শরীরে সারা জায়গায় কাটার দাগ, মাথার একদিকটা ফেটে রক্ত বেরোচ্ছে, গলগল করে রক্ত বেরোচ্ছে, কিন্তু শরীরে মানে ও শাঁখা সিঁদুর পরে আছে, মাথায় কিন্তু প্রপার সিঁদুর লাগানো, একদম হাতে শাঁখা সিঁদুর, শাড়ি পরে এরকম দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এরকম যখন ফিরছে আয়না দিয়ে দেখেছে, দেখেই ও প্রচন্ড চিৎকার করেছে। তো চিৎকার সঙ্গে শুনতে পেয়েই আমি কি হলো করে আমি গেছি, গিয়ে ও আমাকে বলছে এরকম, এটা ওয়াশরুমের আয়নাতে, মানে টয়লেটটা বাথরুমে গেছে, টয়লেটটা ইউজ করেছে, করার পর যখন বেরোচ্ছে, বেরোনো মানে ওদের দরজার পাশে একটা আয়না লাগানো ছিল, ঝাপসাটাকে তো একটা আয়না ছিল, ওই আয়না থেকে দেখতে পেয়েছে ওর পিছন দিকে এটা ওয়াশরুমের একজন আয়নাতে দেখেছিল ভদ্র নাকি? মহিলা এরকম শাড়ি পরে, বেনারসি শাড়ি পরে এরকম, বলছে হাতে প্রপার শাখা সিঁদুর পরে, এরকম নতুন বউ যেরকম হয়, কিন্তু পুরো মুখ ক্ষত বিক্ষত, পুরো কাটা ছেঁড়া একদম, এই দিকটা পুরো গলা গলে গেছে, এরকম পুরো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ওকে দেখছে। বিভৎস দৃশ্য। হ্যাঁ, ও যখন এটা হঠাৎ করে দেখেছে না ঘুম চোখে, তখন মারাত্মক জোরে ও চিৎকার করেছে, মারাত্মক জোরে চিৎকার করেছে। আর ওই চিৎকার শুনেই না আমরা সবাই স্বাভাবিক উঠে পড়েছি যে কি হলো হঠাৎ করে, আমি ভাবছি কি পড়ে গেল নাকি টয়লেটে গেছে, হতেই পারে, দেখতে পাইনি, হয়তো লাগলো টাগলো মাথা ফাথায় কিছু। তো আমি সঙ্গে সঙ্গে গেছি, গিয়ে ও দেখছি এরকম ভাবে কাঁপছে রীতিমতো, আমাকে বলছে আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে চলো ঘরের মধ্যে। আমি বলছি কি হয়েছে কি হয়েছে। তো ঘরে নিয়ে এসেছি, ও বসেছে ঘরের মধ্যে। বসার পর তারপরে আমি আমি দেখছি যে কানাইদা কোথায় আছে। তো কানাইদাকে এদিক ওদিক ডাকার চেষ্টা করছি, দেখছি কানাইদা নেই, কানাইদা হয়তো বাইরে কোথাও আছে, আমি দেখতে পাচ্ছি না, বা উপরের ঘরে আছে। তো আমি বললাম যে ঠিক আছে তুমি একটুখানি রেস্ট নাও, শো বেকার। তো শুয়েছে। এইবার ঠিক 10টা মিনিট বাদে, ঠিক 10টা মিনিট পর দেখছি মোটামুটি 2 বাজে ঘড়িতে, হঠাৎ করে দেখছি টিভিটা, ওদের একটা বাড়িতে টিভি ছিল, পুরোনো দিনের টিভি ছিল, তো টিভিটা দেখছি হঠাৎ করে ফ্ল্যাকচুয়েট হচ্ছে, মানে সেই আগেকার দিনের টিভি গুলো যেরকম সেই হঠাৎ করে মানে ভোল্টেজ আপ হলে জ্বলে ওঠে আবার বন্ধ হয়ে যায়, এরকম হয় না, তো সেরকম জ্বলে উঠেছে, জ্বলে উঠে আবার হট করে বন্ধ হয়ে গেল। তো আমি হয়তো ভাবলাম লাইনের কোনো ডিস্টার্ব আছে, হতেই পারে বলে এরকম হচ্ছে। আর বাথরুম থেকে একটা জল পড়ার আওয়াজ আমরা পাচ্ছি। তো আমি ওকে তখন জিজ্ঞেস করলাম যে তুমি কি কলটা খুলে এসেছো ভয় চোটে? বললো না, আমি তো কল দিয়ে বন্ধ করে এসেছি, কল তো খোলা হতে পারে না। তো আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, থাক, আমি পরে গিয়ে বন্ধ করে দেবো। তো ও দেখলাম একটু শুয়েছে। শোয়ার পরে তারপর মোটামুটি ধরো 3টে 3:30 বাজে, দেখছি ওর গা না জ্বরে পুড়ে যাচ্ছে, ধুম জ্বর ওর গায়ে, এত জ্বর গায়ে, ও মানে আমি গা ঠেকাতে পারছি না, এত জ্বর উঠে গেছে। এবার যে জ্বর উঠে গেছে, আমার ওয়াইফ মানে বাড়ি থেকে পরে বেরিয়েছিল জিন্স টপ, ঠিক আছে, তো পরে বেরিয়েছিল, আমি তো প্রপার দেখেছি ও কি কি পরেছে না পরেছো মোটামুটি, হ্যাঁ, হাতে নেল পলিশ পরে গিয়েছিল লাল লাল শেডের, ঠিক আছে, তো পরেছিল। এইবার ওই রকম সময় আমি দেখতে পাচ্ছি যে ওর না
গায়ে ওরকম জ্বর, আর হাতের নেল পলিশ গুলো বিশ্বাস করবে না ডার্ক হতে শুরু করেছে, মানে যে কালারটা রেড কালারটা ডার্ক ব্ল্যাক হতে শুরু করেছে। তো আমি দেখে না মোটামুটি চমকে গেছি, ভাবলাম যে কি হলো এটা, এরকম হচ্ছে কেন। তো তখন দেখছি ওয়াইফ এরকম কাঁপছে, কেঁপে আমাকে বলছে যে আমার শাড়ি কোথায়, আমার শাড়িটা বের কর, আমার শাড়ি ব্লাউজ আমার শাঁকা সিঁদুর কোথায় রেখেছিস। এবার আমি বলছি তুমি কি ভুলভাল বকছো, তুমি তুমি ঘুমাও, তোমার শরীর ভালো নেই, তোমার জ্বর হয়েছে, তোমাকে ওষুধ দিতে হবে। এই বলতে বলতে না হঠাৎ করে দেখি কারেন্টটা অফ হয়ে গেছে, কারেন্ট পুরো ব্ল্যাঙ্ক, একদম আমরা কিছু দেখতে পাচ্ছি না। এটা বলার সঙ্গে সঙ্গে কৌস্তব নিমেষের মধ্যে ও দেখছি হাতে রান্নাঘর থেকে কোথা থেকে একটা কেক নিয়েছে, কেক নিয়ে দৌড়ে ছাদের উপর। ততক্ষণে ও শাড়ি ব্লাউজ সব ওই অন্ধকারের মধ্যে পড়েছে, কোথা থেকে পড়েছে আমি জানি না, ও পরে নিয়েছে। পরে আমার ভাইরা বলছে, আমি তখন ডাকতে গেছি কানাইদাকে, যে কানাইদা এরকম কারেন্টটা অফ হয়ে গেছে, একটা টর্চ বা কিছু দাও। তো কানাইদা তখন দেখছিলাম গেটের তালা লাগাচ্ছিল, তো কানাইদা তখন আমাকে একটা টর্চ দিয়েছে, দিয়ে বলছে চলো দেখি কি হয়েছে। তো দিতে গিয়ে দেখছি আমার ভাই বলছে যে দেখ দেখ বৌদি উপরে শাড়ি পরে ওপর দিকে কেক হাতে নিয়ে উপরে ছুটছে। তুই বুঝতে পারছো এই ব্যাপারটা কি কতটা ভয়ানক আমার কাছে। কেক, অ্যানিভার্সারির কেক, যে কেকটা আমি বলছি তোমাকে ঘটনাটা আস্তে আস্তে, যে কেকটা কেন নিয়ে গেছে, হাতে কেকের বাক্স নিয়ে ওপর দিকে ছুটেছে, ঠিক আছে। এইবার কানাইদা ওই কেকটা দেখতে পেয়েছে, কানাইদা বলছে আচ্ছা এই কেকটা ও কি করে নিয়ে গেল, এই কেকটা তো দাদা বাবুদের জন্য পালন করা হয়, আমি তো দাদা বাবুদের জন্য কেকটা রেখেছি, আজকে তো ওদেরও অ্যানিভার্সারি, ওদেরও আজকে সেলিব্রেশন। এবার আমি ভাবছি যে দাদা বাবুদের জন্য রাখা হয়, তাহলে আমার বউ কি করে কেক নিল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন বলল যে তোমাকে বলেছিলাম না তুমি এদিক ওদিক যাবে না, তোমার বউ কি কোথাও গিয়েছিল। আমি বললাম না আমার বউ তো কোথাও যায়নি, শুধুমাত্র ওয়াশরুমে গেছে, আর তো কোথাও যায়নি। বলে এবার আমি পিছন পিছন গেছি, তখন কিন্তু বৃষ্টি পড়ছে অলরেডি। গিয়ে দেখছি কৌস্তব আমার ওয়াইফ ছাদের মধ্যে ওই বৃষ্টির মধ্যে শাঁখা সিঁদুর পরে ওইরকম ভাবে পুরো একদম মানে ভেজা চুলে, একদম চুল ফুল পুরো এরকম হয়ে গেছে, পুরো ভিজে আমাকে বলছে তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো, আমরা কেক কাটবো, আজকে আমাদের অ্যানিভার্সারি, তুমি কি ভুলে গেছো, আজকে আমাদের সেই দিন মনে আছে, আমরা যে দিনে এক এক করে মিলি, আমরা আমাদের দেখা হয়। আমি বলছি তুমি কি ভুলভাল বলছো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, তুমি রাত্রিবেলা ছাদে উঠে গেছো এরকম ভাবে, তুমি কি মাথা ফাটা খারাপ হয়ে গেছে, তুমি নামো এখান থেকে। কানাইদা কিন্তু সব দেখতে পাচ্ছে, একটা জিনিস মনে রাখবে, কানাইদা কিন্তু সমস্ত কিছু পয়েন্ট, এটা কিন্তু কানাইদাটা পয়েন্ট, আমি তোমাকে পরে ঘটনার পরে বলছি। তো কানাইদা সব দেখছে জিনিসগুলো। আমি তখন কানাইদাকে বললাম কানাইদা এরকম করছে, তো কি করা যাবে, বললো তো তুমি তাড়াতাড়ি করে তুমি ওয়াইফকে নিয়ে এসো। বলে ও তো আসতে চাইছে না, করতে করতে হঠাৎ করে দেখি যে আমার ওয়াইফ সেন্সলেস হয়ে গেল, সঙ্গে সঙ্গে একদম ধূপ করে মাটিতে পড়ে গেল। তো যেই পড়ে গেল, তো সঙ্গে সঙ্গে আমি কি করলাম, সবাই মিলে আমি ভাইদেরকে ডাকলাম, বললাম তোরা চলায় উপরে, এরকম বৌদি তখন শরীর খারাপ হয়ে গেছে, আমি তো বলতে পারছি না কিছু, আমরা ভয় পাবে বলে। তো বললাম শরীর খারাপ হয়েছে, তোরা একটু আয়, ওরা এসে একটুখানি নিয়ে চল। তো কোনো রকম ভাবে ধরে কোনো রকম ভাবে উপর থেকে সিঁড়ি থেকে আনা হলো, নিয়ে নিচে শুয়ে দেওয়া হলো। তো শুয়ে দিয়ে তারপর তখন দেখছি যে মোটামুটি একটুখানি ঠিক আছে, তো জল ফল দেওয়া হলো, জল ফল দেওয়ার পরে মোটামুটি ঠিক আছে, তখন একটু শুয়েছে। তখন 3টে 3:30 বাজে। তো আমি কি করেছি, আমি দেখলাম যে বউয়ের গায়ে এখনো জ্বর আছে, তো আমি একবার কানাইদাকে গিয়ে ওপরে বলতে চাই যে কানাইদা আমাকে একটু মেডিসিন দাও না প্লিজ, যদি কোনো ওষুধ থাকে। আমি তো কিছুই নিয়ে আসিনি, বিকজ আমার লাগেজ তো ব্যাগ সব তো ওখানে আমার হোটেলে, তো যদি প্যারাসিটামল বা কিছু থাকে তুমি একটু দাও, তো গায়ে প্রচন্ড জ্বর। বলে আমি না কি করেছি, সিঁড়ি দিয়ে উপর দিকে উঠেছি, বাঁদিকে সিঁড়িটা দিয়ে আস্তে আস্তে করে উপর দিকে উঠেছি। গিয়ে দেখছি ওপরে যে কানাইদার রুমটা কিন্তু বন্ধ, কানাইদার রুমে কানাইদা নেই। আর একটা যে রুম ছিল, যে রুমটা নাকি বন্ধ ছিল, সেই রুমটা খোলা, এবং সেই ভদ্রলোক, যে ভদ্রলোক আমাদের গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন এবং আমাদের বললেন আসুন আমার বাড়িতে, তাকে আমরা ওখানে দেখতে পেলাম, আমি দেখতে পেলাম, বেসিক্যালি আমি উঠেছিলাম। তো আমি, দিলীপদা। হ্যাঁ দিলীপদা,
তাকে আমি উপরে দেখছি হঠাৎ করে। মানে আমি কিন্তু এতক্ষণ ঘটনা এত কিছু হলো, এতক্ষণ কিন্তু আমি দেখতে পাইনি ওনাকে পুরো বাড়িটাতে। তো দিলীপদাকে আমি দেখতে পেয়েছি। তো দিলীপদাকে গিয়ে যখনই বললাম যে দিলীপদা আপনি কোথায় ছিলেন, বললো আমি তো এখানেই আছি। ঠিক এরকম রিপ্লাই দিলেন, আমি তো এখানেই আছি। তো কি হয়েছে বলো। তো আমি বললাম এরকম আমার ওয়াইফের এরকম শরীর খারাপ প্রচন্ড, যদি কোনো মেডিসিন। বললো দেখো এত রাত্রিবেলা এখানে তো কোনো মেডিসিন এরকম ভাবে বা ডাক্তার কিছু পাবে না, তুমি একটা কাজ করতে পারো, জল পটি দিতে পারো, ওটা দিলে অনেকটা হয়তো কমবে। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে তাই করব। তখন বললো একটু দাঁড়াও, আজকে তো আমারও অ্যানিভার্সারি। আমি বললাম যে আপনারও আজকে অ্যানিভার্সারি, তো কংগ্রাচুলেশনস বললাম তাকে। বললো একটু দাঁড়িয়ে যাও, কেক কাটবো। তো আমি বললাম যে হ্যাঁ কেক কাটবেন তো আপনার ওয়াইফ বা আপনার, বললেন যে আপনি কাটবেন, আপনার ওয়াইফ কোথায়? বলছে কেন, তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমার ওয়াইফকে দেখতে পাচ্ছ না? তো আমি না ব্যাপারটাকে অতটা ভাবিনি তখন কৌস্তব, জানো তো আমি সত্যি কথা বলছি, আমি সেই সময় দাঁড়িয়ে ওই জিনিসটা আমার মাথায় আসেনি কেন, কারণ কি আমার ওয়াইফ তখন সত্যি শরীর খারাপ। তো আমি ভেবেছি ঠিক আছে উনি কি বলছেন। তো উনি একটা কেক কেটে আমাকে দিলেন, আমি তখন খেলাম। হুম। খেয়ে যখন উপর থেকে নিচে নামছি, এইবার ঘটনাটা শোনো কিরম স্টার্ন হয়ে যাবে। ওপর থেকে যখন সিঁড়ি দিয়ে আমি নিচে নামছি, নিচে না যখন আমি আমার বউয়ের ঘরেতে এসছি, নিচের ঘরে আমার বউ পাশে শুয়ে, আমি যখন বলছি কি গো শরীর কেমন আছে, আমাকে বলছে, রিপ্লাই করছে কেকটা কেমন ছিল, ভালো খেতে না? আর আমি তখন দেখতে পাচ্ছি গোস্ত আমার চোখের সামনে, ওর হাতে কেক। হাউ ইজ ইট পসিবল, তুমি বলো এটা কি করে ফার্স্ট সম্ভব? অফ অল জানলো কি করে যে তুমি উপরে গিয়ে এরকম কনভারসেশন করছো বা কেক খেয়েছো? ইয়েস, সেকেন্ড পয়েন্ট ইজ দ্যাট ওনার কাছে কেকটা আসবে কি করে? কি করে আসলো হাতে? আমার বউয়ের কাছে কেকটা কি করে এলো আমি সেটা বুঝতেই পারছি না। মানে আমি কতটা চিন্তা করো ভয়ঙ্কর এটা। ওই যে বুড়ো লোক মানে দিলীপ দা, যিনি বললেন ওনারও অ্যানিভার্সারি রয়েছে আজকে, হুম, ওনার বউকে তোমরা দেখতেও পাচ্ছ না, না দেখতে পাচ্ছি না। বাট সে বলছে যে সে আছে। দেখে সে আছে, আমাকে বলছে যে তুমি আমাকে দেখতে পাচ্ছ আর আমার বউকে দেখতে পাচ্ছ না, সে তো আছে। ঠিক এইভাবে রিপ্লাই দিচ্ছে। তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে উনি কি বলছেন, হয়তো ঠিক আছে কোথাও আছেন। আমি অতটা মানে অতটা ভাবিনি। অ্যাকচুয়ালি আমাদের তখন মাথার মধ্যে শুধু একটাই চিন্তা যে আমরা এখান থেকে কিভাবে বেরিয়ে যাব, আমরা বেরিয়ে গিয়ে কি করে আমাদের নিজেদের ডেস্টিনেশনে যাব। তো আমরা অতটা গুরুত্ব দিইনি। তো আমাদের এই ট্রিপটা যে মানে এতটা 3 দিন আমরা ওখানে আটকায় কিভাবে পড়ি, এবং আমাদের অ্যানিভার্সারি যে হলো তো নাই, এবং 3টে দিনের যে ঘটনা, হুম। মানে সে প্যাথেটিক। মানে এটা এক রাতের Pathetic. ঘটনা যেটা বলছো, মানে তোমরা আরো 2 দিন আটকে ছিলে ওখানে? ইয়েস এক্স্যাক্টলি। আচ্ছা, এবং কি হলো? আটকে পড়েছি মানে হ্যাঁ, হ্যাঁ। উই হ্যাড নো অপশন। মানে আমাদের কাছে কোনো অপশনই ছিল না যে আমরা বেরোবো। মানে যতবারই আমরা চেষ্টা করছি ওই রুমটা থেকে বেরোবো, ওই জায়গাটা থেকে বেরোবো, আমাদের বাধা পড়ে যাচ্ছে, আমাদের ট্রিমেন্ডাস কিছু একটা। বেরোতে দিচ্ছেই না। আমি বলছি একটার পর একটা, তুমি খালি শোনো, তুমি হুম, হুম, স্টার্ন হয়ে যাবে যে কি ঘটনা। তো কেকটা তো ওরকম হাতের মধ্যে নিয়ে আমাকে বলছে কেকটা খেয়েছো, কেমন খেতে, কেকটা ভালো না? তো আমি বললাম যে হ্যাঁ কেক ভালো। তো তুমি কি করে জানলে? উপরে আমাকে দিলীপদা এই কেক দিলেন, বলে শুয়ে পড়ো, বলে আমি না ঠিক এই ঘটনাটা বলে শুয়ে পড়লো। হুম। এবার আমার ভাই আর আমার যে বোন, সে কিন্তু আমাকে বলছে দাদা এটা কিন্তু আমার খুব ভয় লাগছে, জানিস তো বৌদি এরকম করছে কেন, কিছু একটা অন্যরকম লাগছে, এটা খুব একটা সুবিধের লাগছে না, জানিস তো। কেন বলছি, আমি খালি বাথরুম থেকে না একটা গুগারির শব্দ পাচ্ছি। মানে ওরা যখন নিচে, আমি যখন উপরে গেছি, ওরা বলছে আমাকে কন্টিনিউয়াস বাথরুম থেকে একটা গুগানির শব্দ। মানে ধরো কারোর কিছু একটা লাগলে বা অ্যাক্সিডেন্ট হলে বা কোথাও কিছু ধাক্কা লাগলে, কোথাও কিছু খুব আঘাত লাগলে যে একটা আর্তনাদ মানুষ করে না, তো সেরকম একটা গোগানি টাইপের আওয়াজ বলছে বাথরুম থেকে, বাড়ির চারপাশটা থেকে যেন আমরা পাচ্ছি। তাহলে দেখ হতে পারে, এটা অত অত ভয় পাস না, অত মনের একটা ভুল হতে পারে বলে আমি ওদের, যেহেতু ছোট বলে ওদেরকে আমি অতটা কিছু না বলে ওদেরকে শুয়ে দিয়েছি। ওরা ঠিক আছে, তোরা শুয়ে পড়, ঘুমিয়ে পড়। তো এই গেল রাত্রির ঘটনা, ঠিক আছে। এইবার সকাল হলো। তো সকাল হলো, সকালবেলাটা আমি দেখলাম যে বউ মোটামুটি, ওয়াইফ মোটামুটি ঠিকঠাক, কোনো প্রবলেমস কিছু নেই। সকালবেলাতে উঠলাম, সব ঠিকঠাক করলাম, মানে আমরা কিন্তু রেডি যে সকালবেলা আমরা বেরিয়ে যাব। তো
তো এবার বৃষ্টি তখনও একটু কমেছে তো তখন আমি ড্রাইভারকে ডাকলাম, ড্রাইভারকে ডেকে মানে জানলা দিয়ে ড্রাইভারকে বললাম যে ড্রাইভার এই করো, আজকে তাহলে আমরা বেরিয়ে যাব সকালবেলা, চলো, তো তুমি যদি পারো তেলটা ব্যবস্থা করার চেষ্টা করো। তো বললো ঠিক আছে, আমরা একটু বাদে গিয়ে তেলটা নিয়ে আসবো। বললো যে ঠিক আছে। এই করতে করতে কি হলো, মোটামুটি তখনও কিন্তু বৃষ্টি আস্তে আস্তে করে এবার বাড়ছে। বৃষ্টি কিন্তু তখন এতটা হলো, মানে সেই সময়তে ড্রাইভার কিন্তু হেঁটে যে 20-25 কিলোমিটার যাবে বা ওখান থেকে গিয়ে তেলটা আনবে, কারণ গাড়িতে কিন্তু তেলের অবস্থা খারাপ, গাড়িতে একদম তেল নেই, যে গাড়িটা নিয়েও যাবে সেরকম কোনো অপশন নেই ড্রাইভারের কাছে, ঠিক আছে। তো ড্রাইভার যেতে পারছে না, যার জন্য কি হচ্ছে, আমরা আটকে পড়ে যাচ্ছি। করতে করতে বিকেল হয়ে গেল। এবার যেই বিকেল হয়ে গেল না, তখনও কিন্তু আমাদের মধ্যে সেই প্যালপিটেশন হচ্ছে যে কালকে রাতটা এরকম হয়েছে, তাহলে আজকের রাতটা আমরা কিভাবে এখান থেকে কাটাবো, কালকে তো একটা মারাত্মক ব্যাপার হয়েছে। তো এই করতে করতে আমাদের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, অথচ কিন্তু আমরা বেরোতে পারছি না। কেন বেরোতে পারছি না? কারণ হচ্ছে ড্রাইভার যে ওখানে লোকেশনটা এতটা ইন্টেরিয়ার যে কোথাও গিয়ে খুঁজবে তেলের জন্য সেই অপশনটাই ও পাচ্ছে না, বেরোবে কোথাও গিয়ে খুঁজবে সেই জায়গাটাই ও পাচ্ছে না। এটা তোমরা দুপুরে খাওয়া দাওয়া করলে কি? হ্যাঁ, দুপুরবেলা খাওয়া দাওয়া আমরা কি করলাম, দুপুরবেলাটা ওই কানাইদাই আমাদের ওই টুকটাক বাড়িতে যা ছিল, ভাত ডাল কোন রকম ভাবে, হ্যাঁ আলু ভাতে এইসব করে আমরা মোটামুটি খেয়ে নিয়েছিলাম। আমরা জানি যে আমরা বেরিয়ে যাব। দিলীপ দাকে পেয়েছিলে সকালে? হ্যাঁ হ্যাঁ, সকালে দিলীপ দাকে দেখতে পেয়েছিলে? না সকালবেলায় কিন্তু আমরা আর দিলীপদাকে দেখতে পাইনি, ঠিক আছে, আমরা দেখতেই পাইনি, ঠিক আছে। হয়তো হ্যাঁ। হ্যাঁ, এইবার আজকের ঘটনা মানে সেকেন্ড দিনের ঘটনাটা শোনো। সেকেন্ড দিন আরো ভয়ানক কিছু হলো। কি হলো না, তো বিকেল বেলা ঘনিয়ে এলো, তখন আমরা কানাইদাকে বললাম যে কানাইদা কি করব, বেরোতে তো পারছি না, এরকম বৃষ্টি আবার শুরু হয়েছে, নিম্নচাপের বৃষ্টি, তো কি করা যাবে। তখন কানাইদা আমাদের বললো যে দেখো ঠিক আছে, আজকে আর বেরোনোর দরকার নেই, একটা কাজ করো, কালকের মধ্যে মনে হচ্ছে বৃষ্টি কমে যাবে, কালকে সকাল সকাল তোমরা ভোরবেলা চেষ্টা করো বেরিয়ে যাবার। আমি বললাম যে ঠিক আছে তাই করবো, আজকে রাতটুকু কোন রকম ভাবে ভগবানের নাম করে কাটিয়ে দিই। ঠিক আছে, খুব ভালো কথা। আর ড্রাইভার পাইনি কিছু? না, ড্রাইভার তখন কিছু পাইনি। এবার ড্রাইভার রিস্ক নিতেও পারছে না যে যাবে, আবার ও ওখান থেকে মানে ও তো পুরোটা নতুন, মানে ও তো মানে ওখানকার লোকাল নয়। এবার ও ভয় পাচ্ছে যে কোথায় গিয়ে হারিয়ে যাবে, আবার ওই পর্যন্ত আসতে পারবে কিনা। তো ওই জায়গাটার জন্য না ও পুরোপুরি, হ্যাঁ সেই জন্য ও পুরোপুরি একদম মানে বলছে দাদা যদি বেরোই একবারে চেষ্টা করবো বেরোতে, সকালবেলায় একবারে তেল নেওয়ার জন্য বেরোবো, আপনারা রেডি থাকবেন, আমি কোন রকমের বাজারের দিকে গিয়ে এখান থেকে কাউকে করে আমি নিয়ে চলে আসবো। বললো রাত্রিবেলাটা আবার সন্ধ্যেবেলাটা অন্তত বেরোতে পারবো না। বললো ঠিক আছে চলো। তো সেই কারণের জন্য আমাদের কি হলো, সেই দিনটাও কাটাতে হচ্ছে। এবার সব ঠিক ছিল, বিকেলটা হলো, ঠিক সন্ধে হলো। সন্ধে হওয়ার পর থেকে দেখছি আবার আমার বউয়ের হঠাৎ করে বলে উঠলো, ঠিক 7টা 7:30 বাজে, আমার শাড়িটা কোথায় গেল, কালকে যে শাড়িটা পরেছিলাম, বলে আবার সেই শাড়ি নিজেই পরে নিল। শাড়ি সিঁদুর ফিদুর সবকিছু পরে একদম নতুন বউয়ের মতন একদম সেজে ফেলল, একদম নতুন। আমি তো দেখে ওকে অবাক, পরপর 2 দিন যে ও এরকম কেন করছে, এই বিহেভ কেন করছে। একটা অন্য জায়গাতে এসেছি, অন্য জায়গাতে ফেঁসে গেছি, এরকম ভাবে দেখছি পুরো একদম স্টান্ট। আর আমার ভাই আর আমার বোন, ও তো মানে কি বলবো, ওদের তো কোন রকম ভাবে আমাকে বুঝিয়ে রাখা আর কি, ওরা তো ভয় পাচ্ছে রীতিমতো যে বৌদি এরকম কেন করছে, কি ব্যাপার। বয়স কত ওদের তখন? ওদের তখন কত হবে, একজনের 14 আর একজনের হচ্ছে ওই 17 কি 18 হবে। না খুবই ছোট। খুবই ছোট, জাস্ট একটা মানে শর্ট ট্রিপ করতে আমার সঙ্গে গেছে, আনন্দ করবে মজা করবে, চলো ঠিক আছে এরকম একটা গেছে। হ্যাঁ, এবার বিশ্বাস করে নিয়ে এসেছি, ওদেরকে ঘোরাতে নিয়ে এসেছি যে ঘুরবি তোরা চ, ওদেরও পরীক্ষা হয়ে গেছে, ছুটির জন্য এসেছে, ঠিক আছে। তো এরকম ব্যাপার। সেকেন্ড দিনের ঘটনাটা এবার শোনো কি হলো, অদ্ভুত ঘটনা। এইবার আমি কি করেছি, ওই রকম বউ ওরকম করছে, হ্যাঁ এবার বউ ওরকম করতে করতে আমি বললাম যে তুমি একটা কাজ করো, তুমি একটু এখানে বসো, আমি একটু আসছি। এবার আমি সিঁড়ির ওখানে গিয়ে আমি দেখছি যে ওপর থেকে না একটা কিছু সাউন্ড আসছে। সাউন্ড বলতে কি, কারুর কথা বলার সাউন্ড, ঠিক আছে, কারুর কথা বলার একটা সাউন্ড আসছে। তো বউ তখন কিন্তু অলরেডি মোটামুটি মানে ওই শাড়ি ফাড়ি পরে নিয়েছে, ঠিক আছে। তখন আমি যাবার আগেই
দেখছি বউ তত্তর করে উপরে উঠে গেল সিঁড়ি দিয়ে। আমি ওকে ডাকছি, কি গো, শোনো 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 শোনো, বলে উপর থেকে উঠে গেল। উঠে দেখছি তখন ওই ঘরে দিলীপ দা বসে আছে, এবং ওনার যে ওয়াইফ, ঠিক আছে, দিলীপ দার যে ওয়াইফ, দিলীপ দার ওয়াইফকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি একদম। মানে ওনারা মানে কিরম ভাবে হবে, জানলার দিকে ওই দিক করে মুখ ঘুরিয়ে বসে দুজনে গল্প করছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি দরজার ওখান থেকে, আমি, আমার ভাই আর আমার বোন তিনজনে দরজা দিয়ে দেখতে পাচ্ছি। আমার বউ কিন্তু ততক্ষণে ছাড়ে চলে যাচ্ছে, ঠিক আছে। আমরা কিন্তু যাওয়ার সময় দেখতে পাচ্ছি এরকম গল্প করছে, এরকম ফিসফিস করে গল্প করছে। এবার আমরা কিন্তু জানতে দিইনি যে আমরা ওটা দেখেছি। কানাইদা আমাদের দেখেছে, কানাইদাকে তখন আমরা বললাম, কানাইদা আমাদের দেখতে পেয়ে বলছে, তোমাকে না বলেছিলাম তুমি ওপরে উঠবে না, এখানে যাবে না, ঘোরাঘুরি করবে না। তখন বললাম যে কেন কানাইদা, আমি এসছি, দেখো না এরকম আমার বউ আবার ছাড়ে চলে গেছে। বললো যাবে তো, উনি তো এসছেন আজকে। তাই বললাম উনি এসছেন মানে কে এসছেন? আর এতদিন তো বাড়িতে কাউকে দেখিনি, এরকম একটা ভদ্র মহিলা দেখতে পাচ্ছি, উনি কি হয়? বলে দেখো বাবু, অত সত্য আমি বলতে পারবো না, তোমরা ভালোই কালকে বেরিয়ে যাও। আমাকে ঠিক এইটা রিপ্লাই দিল, বুঝতে পারলে কৌস্তব, ঠিক এই ল্যাঙ্গুয়েজ আমি রিপ্লাই দিল, অত সত্য বলতে পারবো না, তোমরা ভালোই সকালে বেরিয়ে যাও। এবার আমার বউ ওপরে তত্তর করে উপরে সিঁড়ি দিয়ে চলে গেছে ছাদে গিয়ে দেখছি ছাদের কার্নিশে পা ঝুলিয়ে বসে ও খালি আমাকে বিড়বিড় করে আমার দিকে লাল লাল চোখ করে তাকিয়ে বলছে, ওদেরকে আমি ছাড়বো না। এক কথা বলে যাচ্ছে, ওদেরকে আমি ছাড়বো না, যারা আমার এত বড় ক্ষতি করলো ওদেরকে আমি ছাড়বো না। এবার আমি ওকে বোঝাতে পারছি না, ও আমার কোনো কথাটুকু শুনছে না। মানে ইভেন আমার তো নিজের ভয় লাগছে যে উপরে কার্নিসে উঠে গেছে, উপর থেকে যদি পড়ে গিয়ে একটা মারাত্মক ক্ষতি হয়ে যাবে উপর থেকে। এবং তার মধ্যে কোনো ভয় ডর নেই, সে একদম ছাদের কার্নিসে পা ঝুলিয়ে বসে রীতিমতো একই কথা আমার দিকে তাকিয়ে বলে আছে। বলছে, আমাকে তখন তুই হয়ে গেছে, তুই চলে যা এখান থেকে চলে যা, আমাকে ওদেরকে খুঁজে এনে দে, ওরা আমাকে মেরে ফেলেছে, ওরা রাস্তায় আমাকে মেরে ফেলেছে, খালি এই এক জিনিস খালি বলে যাচ্ছে। আর আমার তো তখন মানে এতটা ভয় লাগছে ওকে, সেই ওই রূপ, ওই মূর্তি দেখে সব তুমি চিন্তা করতে পারবে না। ওর চোখ পুরো লাল হয়ে গেছে জবা ফুলের মতন, ঠিক আছে, মাথার চুল একদম সামনের দিকে করে ও এই সমস্ত জিনিস পুরো করে যাচ্ছে, ঠিক আছে। তারপর আমি ওই এক জিনিস ওই রকম ভাবে করতে তারপর কোনো রকম ভাবে ওকে নামানো হয়েছে যে তুমি এখানে নামো, এখানে বসো, কি হয়েছে, কি প্রবলেম বলে। ও তো কোনো কথা শুনছে না, ও খালি ওই দিকে রাস্তার দিকে আঙুল দিয়ে রাখাচ্ছে আর খালি বলে যাচ্ছে, ওইখানে আমি যাবো, ওইখানে আমাকে মারা হয়েছে। আমি তো বুঝতেই পারছি না কাকে মারা হয়েছে, কিভাবে মারা হয়েছে, কি হয়েছে। তো যাই হোক, ওকে কোনো রকম ভাবে আমরা জোর করে হাত ধরে নামানো হয়েছে, নামিয়ে আমরা নিচের দিকে এরকম ভাবে নিয়ে আসি। ততক্ষণে যখন আমরা সিঁড়ি থেকে নামাচ্ছি নিচে, তখন দেখছি দিলীপ তার ঘরেতে কিন্তু ওই ভদ্র মহিলা নেই, ওনার ওয়াইফ নেই। তুমি বুঝতে পারছো ব্যাপারটা? ওনার ঘরেতে কিন্তু ওই ভদ্র ওয়াইফ নেই, এবং দিলীপ দাও নেই, ঠিক আছে, বুঝতে পারছো? মানে খুবই পিকুলিয়ার, আর শুনছি মানে বুঝতে পারছো জিনিসটা কি? ঘর অন্ধকার, তালা দেওয়া, কেউ নেই ঘরে। আর এই কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে দিলীপ দাকে তার ওয়াইফকে বসে গল্প করছে, মানে রীতিমতো কি পোশাকে না, একটা বউয়ের পোশাকে, যেরকম একটা মানে বিয়ে করতে গেলে যে পাঞ্জাবি পাজামা পরে একটা বর থাকে, বা একটা বউ তার শাড়ির পোশাকে থাকে, বা যাই হোক সে বিবাহিত যেভাবে করে, সেই পোশাকে আমরা তাকে দেখতে পাচ্ছি, মানে রীতিমতো মালা পরে গলায়। এবং তারপর যখন নেমে যখন আমি বউকে নিয়ে আসছি, তখন দেখছি আমি কিন্তু একদম তার বউয়ের যেরকম রূপ, মানে তার বউয়ের মানে পিছন থেকে দেখলেও তো বোঝা যায় তার শাড়ি, তার পরা স্টাইল, আমার বউয়ের মধ্যে কিন্তু সেই জিনিসটা আমি লক্ষ্য করছি, বুঝতে পারছো? একদম সেম। মানে আমার তখন কি সিচুয়েশন হচ্ছে চিন্তা করো, আমি একটা অন্য জায়গাতে এসে এভাবে ফেঁসে গেছি, আমি বাড়ি যেতে পারছি না আমার নিজের ডেস্টিনেশনে, অথচ আমার বউয়ের মধ্যে এই জিনিস আমি তখন দাঁড়িয়ে দেখছি। এবং এটা আমার আমার জীবনে মানে আমাকে কি বলবো, আমার একটা ভয়াবহ ঘটনা এটা।
ওই সিচুয়েশন আমি কি করবো আমি বুঝতে পারছি না তখন। তো যাই হোক, কোনো রকম ভাবে তখন ওকে নামানো হয়েছে, নামিয়ে ওকে বসানো হয়েছে, বসিয়ে ওকে তখন, কেউ তো শুনবে না কোনো রকম ভাবে, কোনো রকম ভাবে শুনবে না, খালি একটাই কথা বলে যাচ্ছে যে আমাকে নিয়ে ওখানে রাস্তাতে নিয়ে চল, আমাকে ওরা মেরেছে, ওরা এই করেছে। ঠিক আছে, এই জিনিস কন্টিনিউ হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার তোমাকে একটা কথা বলি, ওই বাড়িটা থেকে আমরা আরো একদিন রয়ে গেছি, মানে ওটা সেকেন্ড দিন, ঠিক আছে, থার্ড দিনও আমরা রয়ে গেছি। থার্ড দিন আমরা কি হয়েছে, ওই দিনটা তো ওইরকম ভাবে গেল, ওই দিন ওরকম ভাবে গেল যাওয়াতে, তারপর রাতে পরের কোনো দিন হলো অ্যাক্টিভিটি হয়নি? রাত্রিবেলাতে অ্যাক্টিভিটি। হ্যাঁ, রাত্রিবেলাতে হয়েছে কি, রাত্রিবেলাতে অ্যাক্টিভিটি বলতে ওপর থেকে খালি শুনতে পাচ্ছি যে একটা, ধরো ওপরে যে রুমটা, মানে দিলীপ দায়ের রুমটা, যে রুমটাতে কথা বলছি, সেই রুমটা থেকে আমরা শুনতে পাচ্ছি যে একটা ছোটখাটো অনুষ্ঠান বা গেট টুগেদার যেরকম একটা হয় না, যে ধরো একটা সাউন্ড হয়, সবাই লোকজন এসছে, একটা আনন্দ হচ্ছে, হ্যাঁ, বাচ্চার আওয়াজ, ঠিক আছে, সবাই মিলে এনজয় করছে, এটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আমরা কিন্তু ওটাকে প্রত্যক্ষ করতে পারছি না, মানে দেখতে পাচ্ছি না, খালি শুনতে পাচ্ছি উপর থেকে যে একটা সাউন্ড হচ্ছে, একটা আওয়াজ হচ্ছে, কেউ মানে মানে পায়ে করে হাঁটছে, হাঁটার ফুটস্টেপ যাচ্ছে, ঠিক আছে, একটা বুঝতে পারছি যে একটা কোনো গেট টুগেদার বা আনন্দ হলে যেটা হয় নিজেদের মধ্যে সেটা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না ওই বাড়িটাতে। মানে আমাদের সিচুয়েশন সেই জায়গাতে, মানে আমরা তখন প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছি, মানে কি করব, ভগবানকে ডাকছি যে কি করে আমরা এখান থেকে বেরোবো, কিভাবে বেরোবো সেই। আর আমার বউয়ের তখন ওই রকম জ্বর গায়ে, তখনও পর্যন্ত ওরকম জ্বর, মানে মাঝে মাঝে পজেস্ট হচ্ছে, মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে, মাঝে মাঝে হয়ে যাচ্ছে, আর এই সেম সিচুয়েশন চলতে থাকছে। পরদিন সকাল হলো, পরদিন সকালবেলায় আমি কানাইদাকে এবার চেপে ধরলাম যে কানাইদা, তুমি আমাকে বলো তো এটা কি ব্যাপার হচ্ছে। তো এরকম ভাবে আমার ওয়াইফের উপর এরকম ভাবে এই হচ্ছে, এরকম ভাবে শরীর খারাপ হচ্ছে, রাত্রিবেলা এরকম বলছে, আমার ওয়াইফ বাথরুমে নাকি কাউকে দেখেছে এরকম ভাবে, তো তুমি কি সত্যি কথা বলো এটা। তো কানাইদা আমাকে কিছু বলছে না, কানাইদা একটা কথা বলছে, তোমরা যদি পারো এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, খালি একটাই কথা বলছে, তোমরা যদি পারো এখান থেকে চলে যাও। এবার আমি তখন ড্রাইভারকে জোর দিচ্ছি, যে বলছি যে তুমি যত তাড়াতাড়ি পারো ভাই, তুমি তেল অ্যারেঞ্জ করার চেষ্টা করো গাড়িটাতে করে, আমরা এখান থেকে এত আটকা পড়ে যাচ্ছি, আমরা বেরোতে পারবো না এখান থেকে, আমাদের যে সিচুয়েশন হয়ে গেছে আমরা এখান থেকে বেরোতে পারবো না। আচ্ছা, এইবার থার্ড দিন কি হলো, থার্ড দিন একটা অস্বাভাবিক ঘটনা হলো। কি হলো, আমার ভাই, যে ভাইয়ের কথা বলছি, আমার ভাই হঠাৎ করে বমি করতে শুরু করে দিল, কালো বমি, বুঝতে পারছো, কালো বমি করতে শুরু করে দিল, কালো বমি মারাত্মক পরিমাণে, সকাল থেকে ও বমি করে যাচ্ছে, সকাল থেকে বমি করে যাচ্ছে। মানে বলার উদ্দেশ্য একটাই, জিনিসগুলো কেন ঘটছে, আমরা ওই বাড়িটা থেকে না বেরোতে পারছি না কৌস্তব, কোনো রকম ভাবে এমন ভাবে আটকা পড়ে যাচ্ছি, মানে কোনো না কোনো বাধা আমাদের যেন আটকে দিচ্ছে, কোনো চেষ্টা করে বেরোতে পারছি না। হয় বৃষ্টি চলে আসছে, নয় কোনো একটা প্রবলেম চলে আসছে, নয় কারোর শরীর খারাপ হয়ে যাচ্ছে, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, কোনো রকম ভাবে আমরা বেরোতে পারছি না। তো যাই হোক, ওকে তখন কিছু মানে জল টল খাইয়ে করে একটুখানি দেখছি যে শরীর ভালো হচ্ছে না, একটু সুস্থ করার চেষ্টা করছি। তো যেহেতু মেডিসিন তো সেরকম ভাবে কিছু আনিনি, সবকিছু তো ওখানে, তো চিন্তাও হচ্ছে কি করব না করব, এরকম সিচুয়েশন। তো এইবার কানাইদাকে তখন বললাম যে কানাইদা বলো তো কি ব্যাপার হচ্ছে না হচ্ছে, কি হয়েছে প্রবলেমসটা। তো কানাইদা আমাকে তখন বলে যে এর ব্যাপারটা হচ্ছে যে তুমি একটা কাজ করো, তোমাকে আমি বলবো, তোমাকে পরে বলবো, আমাকে বলে তোমাকে আমি পরে বলবো, বাট তুমি এখান থেকে আগে বেরিয়ে যাও। তো আমরা তখন কি করি, প্যাকিং করি, প্যাকিং করে ফটাফট করে প্যাকিং করে আমরা ওখান থেকে কোনো রকম ভাবে তাড়াহুড়ো করে, ওই বৃষ্টির মধ্যেই তাড়াহুড়ো করে, ও ওখান থেকে আসবে না, মানে ওকে কোনো রকম ওই বাড়িটা থেকে আমার বউ কোনো রকম ভাবে আসবে না, ওকে কোনো রকম ভাবে ড্রাইভার আমি তো আমার ভাইরা কোনো রকম ভাবে চ্যাংদোলা করে রীতিমতো ওকে গাড়িতে বসানো হয়েছে। আর ততক্ষণে আমার ড্রাইভার চলে গেছে হচ্ছে তেল জোগাড় করতে, ওই বৃষ্টির মধ্যে, মানে বলছি তুমি যেখান থেকে পারো তুমি তেল জোগাড় করো, মানে আমাকে মানে এখান থেকে থাকলে আর পারবো না, আমাকে বেরিয়ে যেতে হবে। তো করে ওই দিন সকালবেলাতে আমরা কি করেছি, ড্রাইভার বাজারে গেছে তেল ফেলে পেট্রোল পাম্পের ওখানে কোনো রকম ভাবে ব্যবস্থা করতে তেলে, ঠিক আছে, তো ও নিয়ে এসছে, কোনো রকম ভাবে ব্যবস্থা করে নিয়ে এসছে। তো এবার যখন ওয়াইফকে চ্যাংদোলা করে গাড়িতে তোলা হচ্ছে কৌস্তব, তখন সিচুয়েশনটা আমি চোখের সামনে দেখছি যে দিলীপ দা সামনে
একটা ফটো রেখেছে এবং ফটোটা তার ওয়াইফের ফটো। সেই ওয়াইফের ফটোতে দেখে উনি বলছেন, ডাকছেন, আহ্বান করছেন, আয় চলে আয়, আয় যাস না, আমার কাছে আয়, ঠিক আছে আমায় ছেড়ে যাস না। আর আমার ওয়াইফ তত বলছে, আমি এখান থেকে যাব না, আমি এটাই আমার বাড়ি, আমি এখানেই থাকবো, আমাকে কেন নিয়ে যাচ্ছ ওখানে। তো এই করতে করতে কোনো রকম ভাবে আমাকে ওকে জোর করে গাড়িতে তুলে কোনো রকম ভাবে করে আমাকে আমার ডেস্টিনেশনে নিয়ে যেতে হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? নিয়ে যেতে হয়েছে, ওকে নিয়ে গেলাম। তো নিয়ে মানে যাওয়ার পরে ছবিটা কার ছিল? মানে দিলীপ দা যে আয় আয় করছিল, তুমি বললে দিলীপ দার ছবিটা বেসিক্যালি দিলীপ দার ওয়াইফের, এবং দিলীপ দার ওয়াইফ অ্যাকচুয়ালি নেই এই দুনিয়ায়, বুঝতে পারছো? মারা এবং গেছে। এই হ্যাঁ, এবং এই ওয়াইফকেই আমার বউ কিন্তু ওয়াশরুমে রেখেছিল, একদম সেম, এবং তার মতনই সাজ পোশাক সবকিছু এক্স্যাক্টলি তার মতো সে বিহেভ করছিল। আর মানে আমার- অদৃষ্ট কিরকম, মানে তোমার আর ওনাদের অ্যানিভার্সারি সেম ডেতে ছিল আবার? সেম ডেতে ছিল, সেম ডেতে, একদম সেম ডেতে, এবং আমার অ্যানিভার্সারিটা কিন্তু পালন করা হলো না, এবং তার মাঝখানে এত ঘটনা ঘটে গেল, বুঝতে পারছো? আচ্ছা, গাড়িতে ওঠালে তারপর? গাড়িতে ওঠালাম, গাড়িতে উঠিয়ে তো ওই একই জিনিস, আমি যাব না, আমি এখানেই থাকবো, আমি এখান থেকে কোথাও বেরোবো না, তোরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস, আমি এখান থেকে কোথাও যাব না। তো জোর করে কোনো রকম ভাবে গাড়িতে ওঠানো হলো, ওই বৃষ্টির মধ্যে গাড়িতে উঠিয়ে ওকে জোর করে, ঠিক আছে, তখন এ করে করে মুরগুমাতে আমাদের ডেস্টিনেশনে আনা হলো, ঠিক আছে, আনা হলো। নিয়ে এসে আমরা ওখানে, বিশ্বাস করবে না উৎসব, কোনো রকম ভাবে জাস্ট একটু খাওয়া দাওয়া করে ওকে একটু সুস্থ করে আমরা ওখান থেকে বেরিয়ে যাই, আমরা ওখানে আর থাকি না বেশিক্ষণ, করে আমরা বেরিয়ে যাই। এইবার এখানে গল্পেতে আরো টুইস্ট আছে, এবার বলছি ব্যাপারগুলো। এবার দেখছি আমার বউয়ের কাঁধে একটা ব্যাগ, একটা ছোট মতন প্যান্টি ব্যাগ সবসময় ও রাখে, তো ব্যাগে ও কাঁধে দেখছি সেই সিচুয়েশনে কিন্তু ব্যাগটাও রাখা আছে, কিন্তু ব্যাগে কি আছে আমি কিন্তু তখনও কিছু জানি না। তো তারপর আমরা গাড়িতে ওয়ে অন দা ওয়ে বাড়িতে আসি, বাড়িতে মানে আমরা আমাদের ডেস্টিনেশন চলে আসি, কোন্নগর চলে আসি। কিন্তু ওই যে আসার পথে আমাদের সঙ্গে নানা রকম প্রবলেমস হয়, গাড়িতে কোথাও প্রবলেমস হচ্ছে, পাংচার হচ্ছে, ঠিক আছে, কারো শরীর খারাপ হচ্ছে, এবং কন্টিনিউ আমার ওয়াইফ কিন্তু বমি করে গেছে, কন্টিনিউ গাড়িতে, একদম মানে যাকে বলে একদম কন্টিনিউ সেরকম করে গেছে। তো তাকে জল দেওয়া, এই করা, রাস্তা থেকে কিনে এই করে মেডিসিন দেওয়া, ঠিক আছে, প্রপার এ করা তাকে করেছি, মানে শরীর তখন তারপর ভেঙে গেছে এবং চোখের নিচে পুরো কালো স্পট পড়ে গেছে, এরকম অবস্থা। তো বাড়িতে নিয়ে এসেছি, তো বাড়িতে নিয়ে আসতে আসতে মানে এবার 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 আমি ব্যাক স্টোরিটা বলি, ড্রাইভারের কথাটা। ড্রাইভার তখন আস্তে আস্তে আমাকে বলছে যে দাদা, আমি যখন বাজারে গেছি তেল আনতে, তখন আমাকে ওই বাজারের ওখান থেকে আমি যখন বলি যে এরকম আমরা আটকে গেছি, আমার একটুখানি তেল দরকার, কোথা থেকে নেবো, পেট্রোল পাম্পটা কোথায়, তখন ওনারা আমায় জিজ্ঞেস করেন এখানে কোথায় এসছেন, তখন আমি বলি এই বাড়িটার কথা। তো তখন বলেন যে এই বাড়িটা তো অ্যাকচুয়ালি অনেক আগেকার একটা বাড়ি, এবং এই বাড়িতে আপনারা ঢুকলেন কি করে, এটা বন্ধ বাড়ি। তো তখন আমরা বললাম যে এরকম রাস্তায় এরকম দিলীপদার কথা বললো আমার ড্রাইভার, যে এরকম ভাবে দিলীপদা বলে একজন আমাদের বলেন বাড়িতে আসার জন্য, কেয়ারটেকার একজন ছিলেন, তিনি দরজা খুলে আমাদের ঢোকালেন, বললেন ওই বাড়িতে দাদা একটা লোকও বেঁচে নেই, ওই বাড়িতে একটা লোকও বেঁচে নেই, নট আ সিঙ্গেল লোক। ওই বাড়িটা আজও বন্ধ, এবং ওখানে স্টিল এখনো আছে ওই বাড়িটা। মানে যিনি দিলীপদা, তিনিও অ্যাকচুয়ালি, মানে ব্যাপারটা হয়েছে কি, দিলীপদা আর দিলীপদার ওয়াইফ স্পট ডেথ হয়, মানে রোড অ্যাক্সিডেন্টে, বুঝতে পারছো, রোড অ্যাক্সিডেন্টে ওখানে মারা যায়। ওই আমরা যে স্পটে ছিলাম, যে জায়গাটা ওনার বাড়ি, তার থেকে একদম সামনে যে রাস্তাটা ছিল, যেখানে আর কি আমার মানে বউ আমার ছাদে কানেছে আর কি বলছিল যে ওই জায়গাটায় হয়েছে, ওই জায়গাটায়, ওইখানে আর কি ওদের দুজনের অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট হয়, বুঝতে পেরেছো, দুজনেই মারা যায়। আর এইবার কানাইয়ের অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু কানাই কিন্তু তখন হসপিটালে ছিল, কানাই তখন একটুখানি প্রাণে বেঁচে যায়, যেটা কথা, কেয়ারটেকারটা বেঁচে যায়, তখন স্পট ডেট কিন্তু হয় না, হসপিটালাইজ হয়। এবার হসপিটালাইজ হওয়ার পরে ও কিন্তু একটু ভালো হয়, সুস্থ হয়, কিছুটা সুস্থ হয়। হওয়ার পরে ও কি করে, যেহেতু এই এনারা ওর নিজের লোক ছিল, মানে অনেকদিন একসঙ্গে পরিচারিকা হিসেবে ছিলেন, একসঙ্গে দেখাশোনা করতেন, সেই জন্য ওনারা কি করে, এর দেহাবশেষকে তখন গ্রামের দিকে যেটা হয়, যে কোনো জায়গায় একটা আগে এখনো হয় দেখবে যে পুড়িয়ে দেওয়া হলো, গ্রামের মধ্যে ভেতরে কোথাও কিছু হলো, তো এনার অস্থি এই কানাইরা
ঘরের ভেতর রেখে দিয়েছিলেন, বুঝতে পারছো? ওই ঘরের ভেতর, মানে কোথাও ভাসায়নি নদীতে? না, ওয়াইফের হস্তি এবং তার হাজবেন্ড দিলীপ দার হস্তি ওই ঘরের ভেতর আলমারির মধ্যে ছিল। এবং আরো একটা টুইস্ট তোমাকে বলি, আমি যখন বাড়িতে আসি তার 2 দিন বাদে আমি যখন সব লাগেজ চেক করি, খুলি, আমার ওয়াইফের ভ্যান্টি ব্যাগ থেকে সেই অস্থি পাওয়া গেছে, বুঝতে পারছো? কি বলছো ভাই? ইয়েস। যার জন্য কৌস্তব আমার বাড়িতে আজও অ্যানিভার্সারি এই 3rd ফেব্রুয়ারিতে কিছু না কিছু প্রবলেম হবেই, আমরা কিন্তু সেলিব্রেশন করতে পারি না, একদম গড সে তোমায় বলছি। আজও 24-এও তাই হয়েছে, 25th, কি বলবো না, এভরি ইয়ার আমাদের এই প্রবলেম কিছু না কিছু হবে। এবং তারপরে তাকে তারাপীঠে নিয়ে যাওয়া হয়, আমি তোমাকে দেখলে ছবি পাঠিয়েছি, তারাপীঠে নিয়ে গিয়ে তাকে যখন বলা হয় তখন তারাপীঠ থেকে বলে তোরা কোথায় গিয়েছিলিস, আমরা তখন বলি যে এরকম ব্যাপার, যেহেতু আমি তার মায়ের খুব ভক্ত, তো বলি আমি তান্ত্রিককে এরকম ব্যাপার হয়েছিল আমাদের সঙ্গে, তো উনি মাদুলি ঠাকুরের জপ টপ করতে বলে, ঠাকুরের দেন। এবং তখন আমরা বলি যে এরকম আমাদের সঙ্গে এটা ছিল, এই অস্থিটা ছিল আমাদের সঙ্গে, আমার বউ নিয়ে চলে এসেছিল। হ্যাঁ, তো কিন্তু কি করে আমি সেটাকে করব, ভাসাবো? আমরা তো তখন লোকাল একটা গঙ্গা এখানে দিয়ে দিয়েছিলাম। প্রবলেমটা কি হয়েছে, আমরা তো তাদের নাম গোত্র কিচ্ছু জানি না, কি বলছি বুঝতে পারছো তো? এবং সে আজও মুক্তি পায়নি, তারা আজও মুক্তি পাননি, এবং যার জন্য আমরা আজও ভুগছি কৌস্তব। তুমি বিশ্বাস করো, বিলিভ করো, আমরা 3rd ফেব্রুয়ারি এলেই না আমরা ভয় কাঁপি। মানুষ তো আনন্দে সেলিব্রেশন করে, আনন্দ করে, আমরা সেই দিনটা না ভয় কাঁপি, বিশ্বাস করবে না তুমি। মানে আমাদের এত প্রবলেম সেই দিনটা হবে, হয় কারোর শরীর খারাপ হবে, কারোর রক্তক্ষরণ হবে, কারোর কিছু হবে। এবং আমার ওয়াইফের মধ্যে এখনো সেই টেন্ডেন্সি বলতে কি, ও কিন্তু সেই দিনটা ও শাড়ি পরে ওই রকম একদম, বুঝতে পারছো তো? একদম মানে শাড়ি পরে কি, ওই শাড়ি পরে ওই ওই সেই ওই দিনটার কথা ওর মনে অটোমেটিক্যালি চলে আসবে, যে মনে আছে আমরা ওখানে গিয়েছিলাম, মনে আছে এই ব্যাপার, মনে আছে আমরা কেক কাটবো, একদমটা লিঙ্ক করে ফেলে। মানে এটা যে কত ভয়াবহ আমার জীবনের একটা ঘটনা। এবং যখন আমরা জানতে পারি ড্রাইভারের মুখ থেকে যে আমরা যাদের সঙ্গে কথোপকথন করেছি বা যাদের ঘরেতে আমরা থেকে এসছি, ওই ঘরটা পুরোপুরি হন্টেড, এবং ওই ঘরের মধ্যে একটা লোকও বেঁচে নেই। আর বুঝতে পারছো জিনিসটা কি সিচুয়েশন ওটা? মানে এখনো প্রত্যেক অ্যানিভার্সারিতে এরকম ব্যাপারটা হয়, আর বাড়িতে যাওয়া অবধি সে পজেস ছিল, মানে তোমার বউ এখনো। মানে আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছিল, আমার ওয়াইফকে পুরো পজেস করে নিয়েছিল, বুঝতে পারছো তো, ওনার যে স্ত্রী। এবং যেহেতু অ্যাক্সিডেন্টাল কেস, যেহেতু ওরকম ভাবে মারা গেছেন, একটা ওরকম ভাবে অত ইচ্ছা নিয়ে, ঠিক আছে, অ্যানিভার্সারির দিন যেহেতু, তো সেহেতু কি হয়েছে, ওই অ্যানিভার্সারি দিনকে যেহেতু আমরা আবার গেছি, ওই জন্য পুরো লিঙ্ক হয়ে গেছে ব্যাপারটা, এবং আমার বউয়ের ওপর পুরো হাবি হয়ে গেছে। এবং ওই জন্যে আমার ওয়াইফের যা অ্যাটিটিউড ছিল, যা জিনিসপত্রগুলো করছিল, পুরো একদম সেম, একদম ওনার ওয়াইফের মতন। ওই জন্য কানাইদা দেখে পুরো চমকে গেছে, মানে ওই জন্য কানাইদা সবই বুঝতে পারছে, কিন্তু আমাদের ইগনোর করে যাচ্ছিল, বলতে চাইছিল না কোনো ব্যাপারটা। কিন্তু কানাইয়া তো মারা গেছিল নাকি? হ্যাঁ, কানাইদা মারা গেছে। এইবার কানাইদার ঘটনাটা বলি। উনি তো হসপিটালে ভর্তি ছিলেন, হসপিটালে ভর্তি থাকার পরে উনিও তারপর মানে 1-1.5 মাসের মধ্যে উনিও মারা যান। মানে ওনারও অ্যাকচুয়ালি গুরুতর চোট লাগে, তো পরে উনিও খুব একটা সাহায্য করতে পারেন না, উনিও মারা যান আর কি, বয়স হয়ে গিয়েছিল, উনিও মারা যান। এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে আমার স্টোরিটা, বুঝতে পারছো? এবং যার জন্য আমাকে আজও ভুগতে হয়। এই যে কানাই, সে আগে অস্থিগুলো এনে বাড়িতে রেখেছিল, রাইট? হ্যাঁ, যখন মারা যায় না, তারপরে কি হয়, এর অস্থিগুলো নিয়ে এসে পুরো বাড়ির মধ্যে আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিল। এবার আমার বউ কি করে পজেস্ট হয়, আমার বউ পজেস্ট হয় কি, ওরই জিনিসপত্র, ওরই শাড়ি, ওরই জামা কাপড় সব তো পরে দুদিন ধরে, বুঝতে পারছো তো, ওনার স্ত্রীর। এবার পরে পুরোটা একদম ওর মতন একদম পুরো হয়ে যায়। এবং সেই যে সিচুয়েশন, সেই ভয়ঙ্কর, মানে তোমায় কি বলবো, আমি সামনে থেকে যখন দেখছি ওই দৃশ্য, আমার কি বলবো, আমি তো এমন এখনো স্টিল ডেট আমাকে ভয় থাকতে হয়। এই 3rd ফেব্রুয়ারি, এটা আমার জীবনের একটা কালো দিন। আমি বলতেও খারাপ লাগে অ্যানিভার্সারি, কিন্তু কি করব, আমার এত ভয়, আমার বউয়ের শরীর খারাপ হবে একদম। ওই জন্য আমরা প্ল্যান করতেও ভয় পাই কোনো ট্রিপ এবার থেকে, জানো তো, এই প্রবলেম।
এবং এই যে অ্যানিভার্সারি কথা যেটা বলছি 3rd ফেব্রুয়ারি, প্রত্যেকটা অ্যানিভার্সারিতে ওর মধ্যে একদম সেম পিকুলিয়ার সিস্টেমগুলো কিন্তু দেখা যায়, যেটা কিন্তু মুরুগুমাতে আমরা ফেস করেছি একদম শুধু ওই দিনটার জন্য কিন্তু গোস্তব, বাকি দিনগুলো কিন্তু শি ইজ কোয়াইট নর্মাল, একদম কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। শুধু ওই দিনটার জন্য ও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে সকাল থেকে উঠে। হ্যাঁ, শাড়ি পরা ধুম লেগে যাবে, সিঁদুর, তারপরে নিজে থেকেই বলবে কেক আনো, কেক কাটে, মানে একদম পুরোপুরি আনন্যাচারাল একটা বিহেভিয়ার। মানে এবং তুমি প্রত্যেক বিবাহবার্ষিকীর মানে তোমাদের প্রত্যেক বিবাহবার্ষিকীতে হ্যাঁ ওই প্রেতাত্মাগুলো ফিরে আসে। একদম 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 সেম, মানে এখনো অ্যাটাচ, যেহেতু কি ওটার তো এখনো মুক্তি ঘটেনি না, ব্যাপারটা বোঝো। আমরা তো আর গয়ায় গিয়ে আমাদের সেই পিণ্ডদান বা সেই এই অস্থি দেওয়া এখনো পর্যন্ত হয়নি, সুযোগ হয়নি, একটা মানে ধরো টাইম পাইনি বা সেই জিনিসটা হয়নি, যার জন্য কি হয় আমাদের মধ্যে সেই যে তাদের মুক্তি তাদের এখনো তো সেভাবে হয়নি, পায়নি তো তারা না, হুম। এই ব্যাপারটা। এবং এই ঘটনার জন্য 2023-এর ঘটনা বলি, যখন আমার মানে আমার অ্যানিভার্সারির জন্য আমার বোনকে ডাকা হয়েছিল বাড়িতে, সেই বোন আমাদের মধ্যে আজ নেই, সেই বোন কিন্তু মারা গেছেন, জানো তো? কি বলছো গো? হ্যাঁ, সেই বোন মারা গেছে কেন কি, যে বোন আমার পুরুলিয়াতে গিয়েছিল, সেই পিসির মেয়ে যার কথা বলছিলাম, তো অ্যানিভার্সারিতে যখন এরকম কাণ্ড কারখানা চলছে, আবার সেম ওই ছাদে উঠে যাচ্ছে, তখন আমার বাড়ির ছাদে উঠে যাচ্ছে, হ্যাঁ ওই রকম, তো তখন বোন কিছু একটা বাড়িতে দেখেছিল, অস্বাভাবিক কিছু একটা, তো দেখার পরে ওর শরীর প্রচন্ড খারাপ হয়ে যায়, প্রচন্ড বমি করে, প্রচন্ড পায়খানা হয়, ব্লিডিং হয় পায়খানা দিয়ে, ঠিক আছে, মানে প্রচন্ড শরীর খারাপ হয়ে যায়। তখন তাকে হসপিটালাইজ করতে হয়, হসপিটালে ভর্তি করার পর তার মোটামুটি 10-15 দিন ওখানে ট্রিটমেন্ট হয়। তো প্রায় কোমার দিকে চলে গিয়েছিল, এবং কোমার দিকে যাওয়ার পরে কিছুদিন থাকার পর স্টে করার পর সে মারা যায়, বুঝতে পারছো? মানে এই জিনিস, এই সিচুয়েশন আমার লাইফে, সাংঘাতিক ঘটনা এটা, এই মানে এটা মানে ঘটনা, সত্যি সাংঘাতিক, মানে এই ঘটনা। খুবই ক্রিপি। এবং আমি 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 আজ ভয় পাই, মানে আমার ধরো 2nd ফেব্রুয়ারি এলো তো, আমি 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 রাত্রিটুকু জেগে থাকি কৌস্তব, আমি খুব ভয় আতঙ্কে কাটাই যে আমার কালকে দিনটা কি হবে, আমার বাড়িতে একটা অঘটন না ঘটে যায়, আমার মানে কারোর কিছু হয়ে না যায়, আমি এত আতঙ্কে থাকি কৌস্তব, এত আতঙ্কে থাকি। ঘড়িতে বেলা 3টে, আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং এই ব্যক্তির ঘটনা আপনারা কি আবারও শুনতে চান সেটাও কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনারা কিউরিও ফাইটে নতুন হলে সাবস্ক্রাইব করুন, এবং আপনার ঘটনা শেয়ার করতে কিউরিও ফাইটের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195 এই নম্বরে যোগাযোগ করুন। আমার সাথে কোনো পার্সোনাল কথা বলতে, কোনো স্পিরিচুয়াল হেল্পের জন্য আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। আমার নম্বর এবং ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে দেওয়া রইল। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকমই ঘোস্টলি কল রেকর্ডিং শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। কিউরিও ফাইট প্রেজেন্টস ঘোস্টলি কল রেকর্ডিং, a horror audio documentary by কৌস্তভ কুমার। এবার ভয় পাবে